ও মা, তাড়াতাড়ি চলো, বাচ্চাদের স্কুল ছুটির সময় হয়ে এসেছে। ছুটি হওয়ার আগে স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। দেরি হয়ে গেলে সব বাচ্চারা কিন্তু স্কুল থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, চল তাড়াতাড়ি চল। আজকে আমার নাতির কি নাম দেওয়া হবে আমি ঠিক করে তবেই বাড়ি আসবো। চল দেখি। এই বলে শ্রীমতী দেবী তার ছেলে গোবর্ধনের সঙ্গে তাদের এলাকার এক বড় স্কুলের সামনে চলে যায়। আর সেই স্কুলটি ছিল বয়েজ স্কুল। কিছুক্ষণের মধ্যে স্কুল ছুটি হলে স্কুলের ছাত্ররা একে একে বাইরে বেরোতে শুরু করে। আর তখনই গোবর্ধন এবং তার মা দুজনই বাচ্চাদেরকে ধরে ধরে তাদের নাম জিজ্ঞাসা করতে শুরু করে। এই যে বাবা, তোমার নাম কি গো? এই যে তোমাদের সবার নাম কি একবার বলো তো। আমার নাম লকডাউন, আর এটা আমার ভাই। আমার ভাইয়ের নাম হলো ভাইরাস। মানে এসব কি বলছো তোমরা? তোমাদের এরকম অদ্ভুত নাম কেন? লকডাউন, ভাইরাস, এগুলো আবার কেমন নাম হলো? হ্যাঁ, আমরা দুজন যমজ ভাই। আর আমরা যখন হয়েছিলাম তখন আমাদের দেশে একটা ক্ষতিকর ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সেই জন্য পুরো দেশে লকডাউন চলছিল। আর আমরা দুই ভাই লকডাউনের মধ্যেই হয়েছিলাম বলে আমাদের মা বাবা আদর করে আমাদের নাম রেখেছিল লকডাউন, আর আমার ভাইয়ের নাম রেখেছিল ভাইরাস। আর আমরা জানি আমাদের নামটা খুব ইউনিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তোমরা যাও। ছি, এটা আবার কোনো নামের জাত হলো? এরকম নাম যদি আমার নাতির রাখা হয় তাহলে তো সবাই আমার নাতিকে রাগাবে। আমার মোটে এই নামগুলো পছন্দ হয়নি। কিরে গোবর্ধন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? সবাইকে গড়পত্তা নাম জিজ্ঞাসা কর। কোনো নাম পছন্দ হলে আমাকে বলবি। এই বাচ্চা, তোমার নাম কি বলো না? কেন কাকিমা, আমি আপনাকে নাম বললে আপনি বুঝি আমাকে চকলেট দেবেন? আমার নাম হলো গোবর। কি, তোমার নাম গোবর? গোবর আবার কারোর নাম হয়? তুমি কি আমার সঙ্গে মজা করছো? তোমার এরকম অদ্ভুত নাম কে রেখেছে? আমার বাবা রেখেছে। কেননা আমার মা যখন প্রেগনেন্ট ছিল তখন আমার মা ভুল করে একদিন গোবর খেয়ে নিয়েছিল, আর গোবর খাওয়ার পরেই আমি জন্ম নিয়েছিলাম। সেই জন্য আমার বাবা আমার নাম রেখেছিল গোবর। এই নামটা শুনে আমার মাথায় কিন্তু একটা আইডিয়া এসেছে। আমার ছেলের নাম তো গোবর্ধন, আর আমি যদি আমার নাতির নাম রাখি গোবর তাহলে আমার ছেলের নামের সঙ্গে একেবারে মিলে যাবে। বাবা গোবর্ধন, আমি খুব ভালো নাম খুঁজে পেয়েছি, তাড়াতাড়ি এদিকে আয়। মায়ের কথা শুনে গোবর্ধন খুব তাড়াতাড়ি সেখানে ছুটে আসে। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, কোন নামটা পছন্দ হয়েছে তোমার? আমি তো ছেলের নাম রাখবো গোবর। গোবর নামটা কিন্তু খুবই ইউনিক মনে হচ্ছে, কারণ তোর নাম গোবর্ধন আর তোর ছেলের নাম যদি আমরা গোবর রাখি তাহলে কিন্তু তোর নামের সঙ্গে দারুণ ভাবে মিলে যাবে। মায়ের কথা শুনে গোবর্ধন প্রচন্ড পরিমাণে চটে যায়। মা, তুমিও তাহলে আমার সঙ্গে মজা করছো? তোমাদের জন্য সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত এরকম একটা অদ্ভুত নামের জন্য আমাকে সবার কাছে হাসির পাত্র হতে হয়। আমি চাই না আমার ছেলের সঙ্গে সেটা হোক। আমি তো মাঝে মধ্যে ভাবি যদি সম্ভব হয় আমি আমার নাম পাল্টে নেব, আর তুমি আবার আমার ছেলের নাম গোবর রাখবে বলছো? ছি মা, তোমার মাথায় এত নোংরা একটা নাম এলো? এভাবে সেদিন গোবর্ধন এবং তার মা স্কুলের সমস্ত ছেলেদের নাম জিজ্ঞাসা করে, কিন্তু কোনো নামই তাদের পছন্দ হয় না। কারণ আজকালকার বাবা মায়েরা নিজেদের ছেলে মেয়েদের খুবই অদ্ভুত রকমের নাম রাখে, আর যে নামগুলোর কোনো মানে থাকে না, নাইবা সেই নামগুলো শুনতে ভালো লাগে। তাই নিরুপায় হয়ে তারা দুজনেই মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। আর তাদেরকে দেখে গোবর্ধনের স্ত্রী আম্রপালি তাড়াতাড়ি করে ছুটে আসে। কই, তোমরা কোনো নাম খুঁজে পেয়েছো আমার ছেলের জন্য? কি হলো গোবর্ধন, কিছু বলছো না কেন? আজকেও কোনো নাম ঠিক করতে পারলে না, তাই তো? আর বলো না বৌমা, আজকালকার ছেলে পিলেদের বাবা মায়েরা এমন অদ্ভুত অদ্ভুত নাম রাখে। আজকে যদি আমি স্কুলের বাচ্চাদেরকে নাম জিজ্ঞাসা না করতাম তাহলে তুমি জানতেই পারতাম না। একটা নামও ভালো নয়, সব নাম আমি লিখে নিয়ে এসেছি। কারোর নাম ভাইরাস, কারোর নাম লকডাউন, কারোর নাম গোবর। ছি! আর মাত্র 3 দিন পর আমাদের ছেলের নামকরণের অনুষ্ঠান, এখনো পর্যন্ত আমরা আমাদের ছেলের নাম ঠিক করতে পারলাম না। আমার প্রথম সন্তানের নাম আমি কিছুতেই কোনো সাধারণ নাম রাখবো না। আমি আমার ছেলের খুবই ইউনিক আর মিনিংফুল নাম রাখবো, যাতে আমার ছেলের নাম সবার পছন্দ হয়। আমার আর ভালো লাগছে না। আচ্ছা আম্রপালি, আমি আমার মাকে আর তোমার মাকে আমাদের ছেলের নাম রাখার দায়িত্ব দিই। ওনারা দুজনে মিলেই ঠিক করুক আমাদের ছেলের নাম কি হবে। কেননা আমি কোনো নাম বললে আমি জানি তোমার পছন্দ হবে না। কেননা কদিন ধরেই তো আমি তোমাকে কোটিখানিক নাম বলছি, তোমার কোনো নামই তো পছন্দ হচ্ছে না। ঠিক আছে, তাই করা হোক। আমার মা আর তোমার মা দুজনে মিলে আমাদের ছেলের নাম ঠিক করুক, আমার কোনো অসুবিধা নেই। এই শুনে শ্রীমতী দেবী এবং মেঘমালা দেবী দুজনেই তাদের নাতির নাম ঠিক করতে বসে পড়ে। তারা একের পর এক রাহুল, অজয়, অয়ন, রাতুল, কমল, রাকেশ, রাজা, পিন্টু, চিন্টু, পঙ্কজ, মনোজ, আবির আরো নানান রকমের নাম বলতে থাকে। ঘন্টার পর ঘন্টা সেই আলোচনা তাদের চলে, আর শেষ পর্যন্ত তারা দুজনেই একটা একটা করে তাদের ফাইনাল নাম জানায়। আমি ঠিক করে নিয়েছি, এটা খুবই সুন্দর নাম। এত ভালো নাম আর কেউ বলতেই পারবে না, আর এরকম নাম আজকাল কারোর হয় না।
আমি আমার নাতির নাম রাখবো অতীক্ষ। অতীক্ষ কথার অর্থ হলো বুদ্ধিমান। আমি জানি আমার নাতি বড় হয়ে অনেক বুদ্ধিমান হবে, একদম আমার ছেলের মতো। না না, এই নামটা আমার একদমই পছন্দ হয়নি। আমি যেই নামটা বলেছি সেই নামটাই আমি আমার নাতির জন্য রাখবো, অংশুল। এই নামের অর্থ হলো উজ্জ্বল। আমাদের আদরের সোনার জন্য এই নামটাই একেবারে পারফেক্ট। এভাবেই দুটো নাম নিয়ে তারা দুজনে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু করে। তখন গোবর্ধন তার মায়ের এবং শাশুড়ি মায়ের ঝগড়া শান্ত করার জন্য বলে, আরে দাঁড়াও, তোমরা এরকম ভাবে ঝগড়া করো না। আমি বলছি শোনো, তোমরা দুজনে তোমাদের নাতিকে কোলে নাও। তোমাদের পছন্দ মতো নাম ওর সামনে জোরে জোরে বলো। তোমাদের যে নামটা শুনে আমার ছেলে হাসবে সেই নামটাই তাহলে সিলেক্ট করা হবে। নাও মা, তুমি বাবুকে কোলে নাও। এই বলে গোবর্ধন শ্রীমতী দেবীর কোলে তার ছেলেকে তুলে দেয়। আর তখনই শ্রীমতী দেবী এবং মেঘমালা দেবী দুজনে অতীক্ষ এবং অংশুল এই দুটো নাম বারে বারে বাচ্চাটির সামনে বলতে থাকে, কিন্তু বাচ্চাটি কোনো রকম ভাবে প্রতিক্রিয়া করে না। এরকম ভাবে বেশ কিছুক্ষণ কাটে। আর হঠাৎ করে শ্রীমতী দেবীর নাতি তার কোলে হিসু করে দেয়, আর যা দেখে বাড়ির সকলে জোরে জোরে হেসে ওঠে। মা, আমার মনে হচ্ছে তুমি যে নামটা বলছো সেই নামটা আমার ছেলের পছন্দ হয়নি, সেই জন্য আমার ছেলে রেগে গিয়ে তোমার কোলে হিসু করে দিয়েছে। তাহলে কি আমার শাশুড়ি যে নামটা বলেছে সেই নামটাই ফাইনাল করা হবে? এই কথা শুনে শ্রীমতী দেবী খুবই রেগে যায়, আর সে ঠাস করে তার ছেলের গালে একটা চড় মারে। এর ফলে গোবর্ধন একেবারে চুপ করে যায়। সে ভয়ের চোটে আর কোনো কথা বলতে চায় না। তখন শ্রীমতী দেবী নিজেকে পরিষ্কার করার জন্য বাথরুমে চলে যায়। এবার গোবর্ধন তার একমাত্র বোন অনুসিয়াকে তার ভাইপোর নাম রাখার দায়িত্ব দেয়। দাদা, আমি তো আমার ভাইপোর জন্য একটা দারুণ নাম সিলেক্ট করেছি। আশা করছি এই নামটা তোদের সবার পছন্দ হবে। আমি আমার ভাইপোর নাম রাখবো হরিণ। হরিণ নামের অর্থ হলো বিশুদ্ধ। আমার ভাইপো যখন বড় হবে তখন হরিণের মতো লাফিয়ে লাফিয়ে বেড়াবে, আর আমার ভাইপোর মন হবে একেবারে হরিণের মতো বিশুদ্ধ। নিজের ননদের মুখে এরকম নাম শুনে আম্রপালি প্রচন্ড পরিমাণে রেগে যায়। চুপ করো অনুসিয়া, তোমাকে আর কোনো নাম বলতে হবে না। হরিণ আবার কোনো নাম হলো? আমার ছেলে কি কোনো পশু নাকি যে তুমি আমার ছেলেকে পশুদের নাম দিচ্ছ? গরু, ছাগল, ভেড়া এগুলো তাহলে বাদ থাকবে কেন? ফালতু। হরিণ নাম রাখলে আমার ছেলেকে সবার কাছে হাসির পাত্র হতে হবে, আর এটা আমি হতে দেব না। আমি কাউকে আমার ছেলের নাম রাখার দায়িত্ব দেব না। বাদ দাও তোমরা। এভাবেই ছোট্ট বাচ্চার নামকরণ করা নিয়ে বাড়ির সকল সদস্যদের মধ্যে ঝগড়া ঝামেলা, কথা কাটাকাটি চলতেই থাকে। একটা সময় সকলে বিরক্ত হয়ে যে যার মতো রাত্রিবেলা ঘুমাতে চলে যায়। এমন সময় আম্রপালির মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে। আমি ভেবে নিয়েছি গোবর্ধন, আমি কিভাবে আমাদের ছেলের নাম রাখবো। আর আমি যেটা ভেবেছি তোমাকে বললে তোমারও পছন্দ হবে। আমরা তো কেউ আমাদের ছেলের জন্য ভালো নাম পছন্দ করতেই পারছি না। তাই আমি ঠিক করেছি আমাদের শহরের প্রতিটা জায়গায়, প্রতিটা পোস্টারে আমরা বড় বড় লিফলেট ছাপিয়ে লাগিয়ে দেব। আমাদের ছেলের জন্য যে খুবই অর্থপূর্ণ আর একেবারে আনকমন নাম বলতে পারবে তাকে আমি 3 লক্ষ টাকা পুরস্কার দেব। আম্রপালির মুখে এরকম কথা শুনে গোবর্ধনের ভীষণ পরিমাণে ভালো লাগে। দারুণ আইডিয়া আম্রপলি, আমি তাহলে কালকেই লিফলেট ছাপানো শুরু করে দেব। তুমি দেখবে এবার আমরা আমাদের ছেলের জন্য অনেক ভালো নাম খুঁজে পাবো। ঠিক আছে, তার আগে আমার নামটা তুমি ঠিকভাবে উচ্চারণ করো। আমার নাম আম্রপলি নয়, আমার নাম আম্রপালি। যে নিজের বউয়ের নাম উচ্চারণ করতে পারে না সে আবার নিজের ছেলের নামকরণ করবে? তোমার দ্বারা কিচ্ছু হবে না। এভাবেই স্বামী স্ত্রী আবার তর্ক বিতর্ক করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে গোবর্ধন অনেকগুলো লিফলেট ছাপিয়ে নিয়ে আসে, আর সেই লোক লাগিয়ে শহরের প্রতিটা জায়গায় সেই লিফলেট গুলো লাগিয়ে দিতে বলে। এবার তারা পরিবারের সকলে মিলে অপেক্ষা করতে শুরু করে। পরের দিন সকাল হতে না হতেই তাদের বাড়ির সামনে প্রচন্ড পরিমাণে ভিড় লেগে যায়। সেই শহরের হাজার হাজার মানুষজন গোবর্ধনের বাড়ির সামনে এসে ভিড় করে। এমনকি অনেকেই বাড়ির দরজা খুলে বাড়ির মধ্যেও ঢুকে যেতে চায়। আর সকলে বড় বড় বোর্ডে অনেকগুলো করে নামের লিস্ট বানিয়ে নিয়ে আসে। আর সেই বোর্ডগুলো হাতে ধরে মহিলা পুরুষ সকলেই বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করতে থাকে। গোবর্ধন, আমাদের বাড়ির সামনে অনেক লোক এসে জমা হয়েছে। তুমি তাড়াতাড়ি মেন গেটে তালা দিয়ে দাও, না হলে সবাই কিন্তু একসঙ্গে বাড়ির মধ্যে ঢুকে পড়বে। আমরা তখন বিপদে পড়বো। আর চলো আমরা তাড়াতাড়ি ছাদে যাই। ছাদের উপর থেকে আমরা দেখবো কে কেমন নাম ঠিক করেছে। এই বলে মেন গেটে তালা দিয়ে তারা পরিবারের সকলে ছাদে চলে যায়।
আর তারা সকলে ছাদে গিয়ে বাড়ির সামনে মানুষজনের ভিড় দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সময়ের সাথে সাথে সেই ভিড় আরো বাড়তে থাকে, এমনকি কে সবার আগে এগিয়ে যাবে আর বাচ্চাটির নামকরণ করবে সেই নিয়ে মহিলা পুরুষের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এমনকি অনেকেই একে অপরের সঙ্গে মারপিটও করতে থাকে। গোবর্ধন, আমার না ভীষণ আনন্দ হচ্ছে। দেখো, আমাদের ছেলের নামকরণের জন্য আমাদের বাড়ির সামনে পুরো শহরের লোকজন এসে জড়ো হয়েছে। আমার ছেলে তো একেবারে সেলিব্রিটি হয়ে গেছে। তুমি দেখবে আমাদের ছেলের নাম খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাবে। শাহরুখ খানের জন্মদিনে এরকম ভাবে বাড়ির সামনে সবাই ভিড় করে, তাই না বলো? চুপ করো, এখন ফালতু কথা বলার সময় নেই। তোমার আইডিয়াটা ভীষণই বেকার। তোমার জন্য মানুষজন এখন লড়াই করে মরছে। দেখো কিভাবে সবাই মারপিট করছে। এখনই পুলিশকে ফোন করে এখানে ডাকতে হবে, তা না হলে আমরা কিছুতেই মানুষজনকে শান্ত করতে পারবো না। এই বলে গোবর্ধন তখনই পুলিশকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন পুলিশ অফিসার আসে। আর সেই পুলিশ অফিসার যখন আসল ব্যাপারটা জানতে পারে তখন সেও 3 লক্ষ টাকার লোভে পড়ে যায়। আর তখন সে পকেট থেকে কাগজ এবং পেন বের করে নানান রকমের নাম লিখতে শুরু করে। এই দেখে গোবর্ধন এবং তার পরিবার খুবই অবাক হয়। এমন সময় সেখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে আসে। আর ছেলেটাকে দেখে বোঝা যায় ছেলেটি খুবই গরিব। এই ছোটু, তোর নাম কি আর তুই এখানে কি জন্য এসেছিস? তুইও কি 2 লক্ষ টাকা নেওয়ার জন্য নামকরণ করতে এসেছিস নাকি? আমার নাম ছোটু। আপনি তো এখনই আমার নাম দিলেন। আসলে আমার কোনো নাম নেই কাকু। আমাকে যখন যার যেমন ইচ্ছা হয় সেই নামেই ডাকে। কেউ ছোটু বলে, কেউ পুচকু বলে, কেউ ভিখারি বলে। আসলে আমার মা বাবা কেউ নেই তো সেই জন্য আমার নামও নেই। আমি জন্মের পর থেকে আমার মা বাবা পরিবার কাউকে দেখিনি। আর আমি এখানে নামকরণ করতেও আসিনি। আমি তো ভেবেছি এখানে হয়তো খাবার বিলি করা হচ্ছে। খাবার খাওয়ার লোভে পড়েই তো আমি এখানে এসেছি। সেই বাচ্চাটার মুখে এরকম কথা শুনি পুলিশ অফিসারের ভীষণ পরিমাণে মায়া হয়। আর সেই পুলিশ অফিসার তখন একটা বোর্ডে বড় করে লিখে দেয় আকার। আর সেই বোর্ড বাচ্চাটির হাতে ধরিয়ে দেয়। ছাদের উপর থেকে যখন গোবর্ধন এবং তার পরিবার বাচ্চা ছেলেটির হাতে এরকম ইউনিক নাম দেখে তখন তারা সকলেই ভীষণ পরিমাণে পছন্দ করে। গোবর্ধন, আমাদের ছেলের নাম রাখা হবে আকার। এই নামটা যেমনই আনকমন সেরকমই এই নামের কিন্তু খুবই অর্থ আছে। তাই আমি আমার ছেলের নাম রাখবো আকার। ওই বাচ্চা ছেলেটিকে বাড়ির মধ্যে নিয়ে এসো, ওকে আমি এখনই 3 লক্ষ টাকা দেব। এভাবেই নাম পছন্দ করা হয়ে গেলে একে একে মানুষজন ভিড় কমিয়ে যে যার মতো বাড়িতে ফিরে যায়। আর তখন পুলিশ অফিসার সেই ছোট্ট বাচ্চা ছেলেটিকে গোবর্ধনের বাড়ির মধ্যে নিয়ে আসে। আর আম্রপালি এবং তার পরিবার যখন জানতে পারে ছেলেটি অনাথ তখন আম্রপালি সেই ছেলেটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি বাচ্চা ছেলেটাকে দত্তক নেব। আজকে থেকে আমার একটা নয়, আমার 2টো ছেলে। আমার এক ছেলের নাম হবে আকার আর আরেক ছেলের নাম হবে নিরাকার। আজ থেকে আমি তোমার নাম দিলাম নিরাকার। আর আজকে থেকে আমরাই তোমার বাবা মা, আমরাই তোমার পরিবার। কালকে একসঙ্গে আমি আমার 2 ছেলের নামকরণের অনুষ্ঠান পালন করব। আম্রপালির এরকম সিদ্ধান্তে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। বিশেষ করে পুলিশ অফিসার আম্রপালি এবং তার পরিবারের খুবই সুনাম করে। পরের দিন তারা সকলে আকার এবং নিরাকারের নামকরণের অনুষ্ঠান খুবই ধুমধাম করে পালন করে। আর সেই অনুষ্ঠানে আসা সকলেই গোবর্ধন এবং তার পরিবারের অনেক অনেক সুনাম করে। কমলা দেবী তার 2 বৌমা রীতে এবং প্রীতিকে নিয়ে বাস করে। কমলা দেবীর 2 বৌমা ভীষণই বোকা প্রকৃতির ছিল। বিশেষ করে গরমকালে তার 2 বৌমা আরো বেশি পরিমাণে হতবুদ্ধি সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ তাদের বোকামির কোনো সীমা থাকে না। কিন্তু এই ব্যাপারে কমলা দেবী এখনো পর্যন্ত অবগত ছিল না। এই বছর গরমকাল পড়ার সঙ্গে সঙ্গেই তার 2 বৌমা যে সমস্ত কাজকর্ম করতে শুরু করে আর তাতে করে তাদের শাশুড়ি মাকে ভীষণ পরিমাণে বিপদের সম্মুখীন হতে হয়। বৌমা, আজকে খুব গরম পড়েছে, তাই তোমরা দুজনে মিলে আমার জন্য আম পোড়া শরবত করে নিয়ে এসো। এই গরমের মধ্যে আম পোড়া শরবত খেলে শরীর ভালো থাকে। মা, এই গরমে আপনাদেরকে আম পোড়া শরবত খেতে হবে না। আমি এমন ধরনের শরবত বানানো শিখেছি যা খেলে এমনিতেই আপনার গরম কমে যাবে। আর আমি সেই শরবত বানানো প্রীতিকেও শিখিয়ে দিয়েছি। কিরে প্রীতি, তাই তো? হ্যাঁ মা, আপনি একটু অপেক্ষা করুন। আমরা এক্ষুনি বাইরে গিয়ে সেই শরবত বানানোর জন্য জিনিসপত্র কিনে আনছি। তারপর আপনাকে এমন শরবত করে খাওয়াবো, আপনি তো গরমের কথা ভুলেই যাবেন। 2 বৌমার এমন কথা শুনে কমলা দেবী ভীষণ অবাক হয়। সেই গরম রৌদ্রের মধ্যেই তার 2 বৌমা শরবত বানানোর জন্য যাবতীয় সরঞ্জাম খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা পর 2 বৌমা ঘেমে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর তারা দুজনে শাশুড়ি মায়ের জন্য শরবত বানাতে শুরু করে। এই প্রীতি, এই শরবতের মধ্যে ভালো করে আদা কুচো, রসুন কুচো আর কাঁচা আম কুচি করে দে,
তাহলে খেতে আরো ভালো লাগবে। আর তার সাথে সাথে গোলাপ জল মিশিয়ে দে, যাতে শাশুড়ি মা গন্ধ না বুঝতে পারি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, কারণ শাশুড়ি মা যদি একবারেই শরবতের গন্ধ পেয়ে যায় তাহলে খেতেই চাইবে না। এই বলে দুই বোকা বৌমা মিলে গরমের মধ্যে শাশুড়ি মায়ের গরম কম করার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে ফেলে। সেই শরবতের মধ্যে তারা বেশি করে বরফ কুচি দিয়ে দেয়। কিছুক্ষণ পর দুই বৌমা শরবত নিয়ে শাশুড়ি মায়ের কাছে চলে যায়। সেই শরবত দেখতে ভালো হওয়ায় কমলা দেবী বেশ খুশি হয়। যাক, এই গরমের মধ্যে তোমরা দুজনে একটা কাজের কাজ করেছো, আমাকে ভালো করে ঠিকঠাক ভাবে শরবত বানিয়ে দিয়েছো। তা না হলে তোমাদের দুজনকে নিয়ে আমি সবসময় ভয়ে ভয়ে থাকি। এই কদিন আগে তোমরা যা কীর্তি করেছিলে। আজ থেকে 2-3 দিন আগে ভয়াবহ গরম পড়ে, আর সেই সময় সারা বাড়িতে কমলা দেবী নিজের দুই বোকা বৌমাকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু কোথাও সে তার দুই বৌমাকে খুঁজে পায় না। এর ফলে কমলা দেবী এবং তার দুই ছেলে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এই স্বপন, আমার বড় বৌমা কোথায় গেল রে? সেই সকাল থেকে এই গরমের মধ্যে ওকে তো আমি খুঁজেই পাচ্ছি না। আর তার সাথে সাথে রতন, তোর বউকেও কিন্তু খুঁজে পাচ্ছি না আমি। সকালবেলা দুজনে গরম লাগছে বলে স্নান করতে গিয়েছিল, তারপর থেকে তো ওদেরকে আমি আর দেখতেই পাচ্ছি না। কি করে বলবো মা, আমিও তো বুঝতে পারছি না। সেই সকাল থেকেই দুজনে ভীষণ গরম লাগছে করছিল, কিন্তু তারপরে কোথায় গেল আমি তো জানি না। আমার মনে হয় ওদেরকে একবার বাথরুমে গিয়ে দেখা দরকার, কেননা আমি ওদের দুজনকে লাস্ট বাথরুমে স্নান করতে যেতেই দেখেছিলাম। 3 ঘন্টা তো হয়ে গেল, এখনো কি স্নান থেকে বেরোলো না? এই বলে তারা তিনজনে বাথরুমের দিকে যায়। তারা দেখে যে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ করা। এই দেখে তারা তিনজনে আরো ভয় পেয়ে যায়। কমলা দেবী, রতন এবং স্বপন জোরে জোরে দরজা ধাক্কা দিলেও কেউ ভেতর থেকে দরজা খোলে না। এমন সময় রতন এবং স্বপন দুজনে দরজা ভাঙতে বাধ্য হয়। যেই না তারা দরজা ভেঙে বাথরুমের মধ্যে প্রবেশ করে, তারা দেখে যে দুই বৌমা চাদর এবং বালিশ নিয়ে বাথরুমের মধ্যে শুয়ে আছে, আর সেই সাথে তারা দুজনেই নাক ডাকছে। দেখেছো কাণ্ড, আমার দুই বোকা বৌমা গরমের মধ্যে শেষ পর্যন্ত বাথরুমে ঘুমাচ্ছে। কি অবস্থা! এই রীতা, এই প্রীতি, ঘুম থেকে ওঠো বলছি। বাড়ির বউ হয়ে এভাবে বাথরুমের মধ্যে কেউ ঘুমায় কখনো? কমলা দেবী তার দুই বৌমাকে জোরে জোরে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে দেয়। উফ মা, কত আরামে আমরা বাথরুমে ঘুমাচ্ছিলাম, আপনি বেকার বেকার আমাদের ঘুমটা ভাঙিয়ে দিলেন। এই বাথরুমে ঘুমানো খুব আরামের, পারলে আপনিও আমাদের সঙ্গে আজকে থেকে বাথরুমে ঘুমাবেন, কারণ ঘরের তুলনায় বাথরুম অনেক ঠান্ডা। সত্যি, বাথরুমে জলের মধ্যে শুয়ে আমি তো বেশ মজা পেয়ে গেছি। এবার থেকে প্রত্যেকদিন সকাল বিকেল রাত আমি তো বাথরুমের মধ্যেই ঘুমাবো, কারণ বাথরুমে ঘুমালে গরম আর টেরই পাওয়া যায় না। দুই বৌমার মুখে এমন কথা শুনে কমলা দেবী এবং তার দুই ছেলে ভীষণ পরিমাণে রেগে যায়। তারা সবাই মিলে তখনই দুই বৌমাকে বাথরুম থেকে বের করে নিয়ে যায়, কিন্তু দুই বৌমা মাঝে মাঝে এরকম বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এতে নাকি গরম থেকে ভালো রেহাই পাওয়া যায়। শুধুমাত্র গরমের মধ্যে বাথরুমে ঘুমানোই তাদের বোকামির পরিচয় ছিল না। একদিন, এই প্রীতি দেখ না, ফ্রিজে কত বরফ জমেছে। এই ফ্রিজকে দেখে পুরো বিদেশি পাহাড় পাহাড় মনে হচ্ছে। গরমের মধ্যে যদি এরকম বরফের পাহাড়ে ঘুরতে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। বাড়িতে এরকম বরফ ভর্তি ফ্রিজ থাকতে তোমাকে আবার পাহাড়ে ঘুরতে যেতে হবে কেন? চলো, আমি আর তুমি ফ্রিজের মধ্যেই ঘুরে আসি, তাহলে গরমে আরাম পাবো। প্রীতির মুখে এরকম ফ্রিজে ঘুরতে যাওয়ার বুদ্ধিকে রীতা বাহবা দেয়। তাই তারা তখনই দুজন মিলে ফ্রিজের সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দেয়, আর ধীরে ধীরে দুই বৌমা একসঙ্গে ফ্রিজের মধ্যে ঢুকে ফ্রিজ বন্ধ করে দেয়। ফ্রিজে ঢুকে যাওয়ার পর তারা বেশ আরাম অনুভব করতে থাকে। এর ফলে আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই ফ্রিজের মধ্যে ঘুমিয়ে পড়ে। ঠিক এমন সময় কমলা দেবীর বান্ধবী শান্তি দেবী তাদের বাড়িতে আসে। তারা দুজনে একসঙ্গে গল্প করছে। এমন সময়, শান্তি তুই বস, আমি রান্নাঘরে যাচ্ছি। আমার দুই বৌমাকে বলছি তোর জন্য কোল্ড কফি আর বিস্কুট নিয়ে এসে দিতে। এই গরমের মধ্যে কোল্ড কফি খেলে আরাম পাবি। চল, তোর সাথে আমিও রান্নাঘরে যাই, কারণ আমি যখনই আসি তোর দুই বৌমার সঙ্গে আমার দেখা হয় না। তাই আজকে চল, রান্নাঘরে গিয়েই আমি তোর দুই বৌমার সঙ্গে গল্প করব। আচ্ছা ঠিক আছে চল, আর দেখা হবে বা কি করে? ওরা দুজনে তো সবসময় রান্নাঘরেই ব্যস্ত থাকে। এই বলে কমলা দেবী শান্তি দেবীকে নিয়ে রান্নাঘরে চলে যায়। কিন্তু রান্নাঘরে গিয়ে তারা সমস্ত জিনিসপত্র বাইরে ছড়ানো ছিটানো অবস্থায় দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সেই সাথে তারা দেখে যে রান্নাঘরে দুই বৌমা নেই। ফ্রিজের সমস্ত জিনিসপত্র বাইরে দেখে কমলা দেবীর ভীষণ পরিমাণে সন্দেহ হয়, আর সে তখনই তার দুই বৌমাকে ডাকাডাকি করতে শুরু করে। এই কমলা, তোদের ফ্রিজ থেকে কেমন একটা শব্দ আসছে, কেমন যেন মনে হচ্ছে
কোনো জন্তু নাক ডেকে ঘুমাচ্ছে। আমার খুব ভয় লাগছে কমলা, আমি আর এখানে দাঁড়াবো না, আমি বাড়ি যাই। আমার মনে হচ্ছে কোনো জন্তু তোর রান্নাঘরে ঢুকে এসেছে আর এইসব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তোর দুই বৌমাকে তুলে নিয়ে চলে গেছে। কারণ আমি খবরে দেখেছি জীবজন্তুরা বনে জঙ্গলে জল পাচ্ছে না বলে শহরে ঘরের মধ্যে ঢুকে আসছে। এই এসব বলে তুই আমাকে আর ভয় দেখাস না তো। তুই আমাকে ছেড়ে এখন যাস না শান্তি। আমাদের বেখেয়ালে কি রান্নাঘরে ঢুকলো কে জানি। এই বলে কমলা দেবী এবং শান্তি দেবী দুই হাতে দুটো লাঠি তুলে নেয় আর ধীরে ধীরে ফ্রিজের দিকে এগিয়ে যায়। তারা ফ্রিজ খোলা মাত্রই দেখে যে দুই বৌমা ফ্রিজের মধ্যে শুয়ে আরাম করছে। এরকম ভাবে দুই বৌমাকে ফ্রিজের মধ্যে ঘুমাতে দেখে কমলা দেবী তাদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু শান্তি দেবী কমলা দেবীর দুই বৌমার এরকম বোকামির জন্য জোরে জোরে হেসে ওঠে। আর ফ্রিজ খোলা মাত্রই দুই বোকা বৌমার ঘুম ভেঙে যায়। ও বাবা কমলা, এ তো তোর দুই বৌমা। তুই যে বললি তোর বৌমারা নাকি সবসময় রান্নাঘরে রান্না করে। ও মা, এরা তো দেখছি ফ্রিজের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়েছে। আমার মনে হয় তোর দুই ছেলে ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য এসি চালায় না, তাই তোর দুই বৌমা এরকম ফ্রিজের মধ্যে শুয়ে ঠান্ডায় ঘুমাচ্ছে। এমন সময় রীতা হাই তুলতে তুলতে বলে, না না কাকিমা, আপনি ভুল ভাবছেন। আমাদের স্বামীরা তো এসি চালায়, কিন্তু এরকম ফ্রিজে বরফের মধ্যে শোয়ার মজাই আলাদা। আপনি শোবেন নাকি? দুই বৌমার এরকম বোকা বোকা কাণ্ড দেখে শান্তি দেবী হাসতে হাসতে নিজের বাড়ি চলে যায়। আর এদিকে কমলা দেবী তার দুই বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে। তোমাদের দুজনের জন্য আমার মান সম্মান কিছুই থাকবে না। কোনোদিন তোমরা গরমের মধ্যে বাথরুমে ঘুমাচ্ছ, কোনোদিন ফ্রিজের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়ছো। আমার বাড়িটাকে তোমরা কি পেয়েছো বলো তো? অসভ্য বোকা মেয়ে কোথাকার। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। আর ফ্রিজের মধ্যে এরকম বেশিক্ষণ ধরে ঘুমানোর ফলে দুই বোকা বৌমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যায় আর তাদের হাত পা প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। আর তখনই তারা ফোনে দেখে যে গরমের মধ্যে ছাদের উপর গিয়ে যদি গায়ে রোদ লাগানো যায় তাহলে গা হাত পার ব্যথা ভালো হয়ে যাবে। চল রীতা, আমরা ছাদে গিয়ে বসে থাকি, তাহলে আমাদের ঠান্ডা লাগা সেরে যাবে আর গা হাত পায়ের ব্যথাও কমে যাবে। কারণ দুপুর 12টার সময় যে পরিমাণ রোদ ওঠে, সেই রোদে মরা মানুষও জ্যান্ত হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। চলো আমরা তাড়াতাড়ি দুজনে রোদে গিয়ে বসে পড়ি। এই বলে দুই বৌমা দুপুর 12টার সময় ছাদে উঠে পড়ে আর তারা গা হাত পায়ের ব্যথা কমানোর জন্য রোদের মধ্যে চুপ করে বসে থাকে। প্রচন্ড গরম রোদের মধ্যে তারা পুড়ে একেবারে কালো হয়ে যায়। আর তারা এরকম কালো হয়ে যখন নিচে নেমে আসে তখন তাদেরকে দেখতে পুরো নাইজেরিয়ান বলে মনে হয়। কমলা দেবী তার দুই বৌমাকে দেখে একেবারে আটকে ওঠে। এই স্বপন, এই রতন, দেখ না, আমাদের বাড়িতে নাইজেরিয়ান দুটো চোর ঢুকে এসেছে। এক্ষুনি এদেরকে মেরে বের করে দে, না হলে কিন্তু জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাবে। কই গেলি সব? ও বৌমা, তোমরা কোথায় গেলে? মা, আমরা নাইজেরিয়ান চোর নই, আমরা আপনার দুই বৌমা। আমরা এতক্ষণ ধরে ছাদের উপর রোদের মধ্যে বসেছিলাম, তাই জন্য আমরা এরকম কালো হয়ে গেছি। হ্যাঁ মা, আমরা রোদে কালো হয়ে গেছি, কিন্তু আমাদের গা হাত পায়ের সব ব্যথা মরে গেছে। আর আপনারা তো পায়ে সবসময় ব্যথা থাকে, আপনিও বরং রোদে গিয়ে বসে থাকবেন, দেখবেন আপনার পায়ের ব্যথাও কমে যাবে। আমার কোনো শখ নেই, আমি রোদে বসে এখন পায়ের ব্যথা কমাতে যাব। এই রোদে ছাদে গিয়ে বসলে আমি পটল তুলবো। তোমরা রক্ষা করো বাপু, বোকামির একটা সীমা থাকে। এভাবেই কমলা দেবী গরমের মধ্যে তার দুই বোকা বৌমার সঙ্গে কিছুতেই পেরে ওঠে না। আর এবার সময় আসে গরমের মধ্যে কমলা দেবীর শরবত খাওয়ার। কমলা দেবী ভাবে যে তার বৌমা তাকে ভালো মতো শরবত বানিয়ে দিয়েছে। এই ভেবে সে শরবতের গ্লাস নিয়ে শরবত খেতে শুরু করে দেয়। শরবত খাওয়ার সঙ্গে সঙ্গে তার নাকে কেমন একটা বিকট গন্ধ লাগে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না সেই গন্ধটা কিসের হতে পারে। কি ব্যাপার, তোমরা কি দিয়ে শরবত বানিয়েছো? এরকম বিকট গন্ধ লাগছে কেন? তোমরা আমাকে সত্যি কথা বলবে, না হলে কিন্তু আমি এই শরবত খাবো না। কমলা দেবী তার দুই বৌমাকে এরকম প্রশ্ন করলে রীতা এবং প্রীতি দুজনেই চুপ করে থাকে। সেই সময় একটা গরু ঘাটালের মালিক শ্যামল কমলা দেবীর বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। তার চেঁচামেচি শুনে কমলা দেবী এবং তার দুই বৌমা বাইরে বেরিয়ে যায়। মাসিমা, আপনার পরিবারের দুই বৌমা থেকে কিন্তু এরকম আশা করা যায় না। ছি ছি ছি, জানেন আজকে আপনার দুই বোকা বৌমা কি করেছে? একটু আগে ওরা দুজনে মিলে আমার গরুর খাটালে গিয়েছিল, আর এই গরমের মধ্যে ওরা আমার গরুর মূত্র চুরি করে পালিয়ে এসেছে। এমন কথা শুনে কমলা দেবীর মাথা ঘুরে যায়। সে তখন বুঝতে পারে যে তার পেট ঠান্ডা করার জন্য দুই বৌমা যে শরবত বানিয়েছে তার মধ্যে গরুর টয়লেট মেশানো।
আসলে রীতি এবং প্রীতি ইন্টারনেটে দেখে যে গরমের মধ্যে গরুর টয়লেট মেশানো শরবত খেলে নাকি মানুষ অনেক আরাম পায় আর তাদের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। ফলে রীতি এবং প্রীতি তাদের শাশুড়ি মাকে এরকম শরবত খাওয়ানোর জন্য গরমের মধ্যে গরুর খাটালে যায় আর সেখান থেকে শ্যামলকে কিছু না বলেই গরুর টয়লেট চুরি করে নিয়ে পালিয়ে আসে। এমন করে কথা শোনানোর কি আছে শ্যামল কাকা? আপনি এমন করছেন যেন আমরা আপনার বাড়ি থেকে সোনা চুরি করে নিয়ে এসেছি, সামান্য গরুর টয়লেট চুরি করেছি তাতেও এত কথা। হাই হাই রে, তোমরা শেষ পর্যন্ত আমাকে গরুর টয়লেট খাওয়ালে। আর তোমাদের এরকম বোকার মতো ভিডিও দেখতে কে বলেছে? এই গরমের মধ্যে আমি মরে যাচ্ছি, তার উপর তোমরা আমাকে এরকম নোংরা জিনিস খাইয়ে দিলে। ছি, আমার তো এবার ভীষণ শরীর খারাপ লাগছে। শুনুন মাসিমা, আপনার দুই বোকা বৌমাকে পারলে কোমরে দড়িতে বেঁধে রাখুন, যাতে ওরা আর এরকম পাগলামি বা বোকামি করতে না পারে। কারণ আজকে আমার গরুর খাটাল থেকে টয়লেট চুরি করে নিয়ে এসেছে, আমি কিচ্ছু বলিনি। পরের দিন যদি গোবর চুরি করে নিয়ে আসে তখন কিন্তু আমি পুলিশ ডাকবো। আর আপনি যদি আপনার দুই বৌমাকে শিক্ষা দিতে না পারেন তাহলে ওরা কিন্তু আপনাকে মানুষের টয়লেটও খাইয়ে দেবে বলে দিলাম। এই বলে শ্যামল সেখান থেকে চলে যায়। আর তখনই কমলা দেবীর ভীষণ পরিমাণে বমি হতে থাকে, কারণ সে ওরকম গরুর টয়লেট ঢকঢক করে এক গ্লাস খেয়ে ফেলে। কমলা দেবীর দুই ছেলে তখনই তাদের মাকে নিয়ে হসপিটালে চলে যায় আর ডাক্তারবাবু কমলা দেবীর চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। আমাদেরকে ক্ষমা করে দিন মা, আমরা আর কখনো আপনাকে গরমের মধ্যে কষ্ট দেব না। কারণ আমি আর প্রীতি বুঝতে পেরেছি আমাদের বোকামির জন্য আপনার অনেক কষ্ট হয়, তাই দয়া করে আমাকে আর প্রীতিকে ক্ষমা করে দিন। তারপর থেকে গরমের মধ্যে দুই বৌমা আর কখনো কোনো বোকামি করে না। তারা সকলের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করে আর কমলা দেবীকেও তার দুই বোকা বৌমাকে নিয়ে কখনো কোনো সমস্যায় পড়তে হয় না।